স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু এমপি, আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্টুডিও আলোচনা করব, তবে তার আগে একটু জেনে নেব দিনের সবশেষ খবরগুলো। আমাদের বার্তা কক্ষে আছেন বার্তা সম্পাদক আব্দুর রহমান। আপনার কাছে জেনে নেব দিনের সবশেষ গুরুত্বপূর্ণ খবরগুলো। ধন্যবাদ তাইমুর। যে খবরগুলো রয়েছে তার একটা হচ্ছে যে ঘূর্ণিঝড় রিমাল এর সবশেষ যে তথ্য আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে ঘূর্ণিঝড় রিমাল মূলত বাংলাদেশের যে থাবা দিয়েছিল তা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তবে ঘূর্ণিঝড় গেলেও ঘূর্ণিঝড় পরবর্তী বৃষ্টিপাত এটা আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশেই প্রবল এবং ভারী বৃষ্টিপাত হবে বলে আবহাওয়া অধিদপ্তর তাদের সবশেষ বিবৃতিতে জানিয়েছে। আর যে ঘূর্ণিঝড়টি হয়েছে তাতে দেশের বিভিন্ন স্থানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, সহায় সম্পদের ক্ষতি হয়েছে। দুর্যোগ ত্রাণ প্রতিমন্ত্রী ব্রিফিংয়ে জানিয়েছেন যে এতে 35,000 বাড়িঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে, 1,15,000 বাড়িঘর আংশিক বিধ্বস্ত হয়েছে এবং সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 37.5 লাখ মানুষ। তেমন আপনি জানেন যে দেশের দক্ষিণের বিভিন্ন জেলায় প্রচুর চিংড়ির ঘের রয়েছে, কয়েক হাজার চিংড়ির ঘেরের মাছ পুরোপুরি ভেসে গেছে, অন্যান্য মাছও ভেসে গেছে। ফলে এই ঘূর্ণিঝড়ের সম্পদের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা জানতে আরও কিছুদিন হয়তো অপেক্ষা করতে হবে। আরেকটি খবর হচ্ছে যে এই ঘূর্ণিঝড়টি গতিবেগ কিছুটা কম ছিল, সর্বোচ্চ গতিবেগ ছিল 111 কিলোমিটার। তবে পানির গতি ছিল বেশি, অল্প সময়ের মধ্যে বিভিন্ন এলাকার ঘরবাড়িতে পানি ঢুকে যায়, কোথাও কোথাও 6 থেকে 7 ফিট পানি হয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে সব মিলিয়ে আমরা যে তথ্যটা পেয়েছি তাতে 11 জন মানুষের প্রাণহানি হয়েছে। আরেকটি খবর হচ্ছে যে ঘূর্ণিঝড়ের ফলে ঢাকা এবং চট্টগ্রামে প্রবল বৃষ্টি হয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। চট্টগ্রামে কোমর পানি পর্যন্ত জলাবদ্ধতা দেখা দিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি প্রতিনিধি দল। প্রধানমন্ত্রী সেখানে বাংলাদেশে যে বিদেশিদের বিনিয়োগের যে সুযোগ সুবিধা রয়েছে তা তুলে ধরে বাংলাদেশে আরও বিনিয়োগ করার আহ্বান জানান। আরেকটি খবর হচ্ছে যে এমপি আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে ভারতের কলকাতায় রয়েছে বাংলাদেশের গোয়েন্দা পুলিশের একটি প্রতিনিধি দল। তারা সোমবার আলোচিত জিহাদকে নিয়ে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েছেন, তবে শেষ পর্যন্ত এখন পর্যন্ত সেই আনার এমপির তার মরদেহের কোনো অংশ উদ্ধার করা যায়নি। তারপর এই ছিল বাংলা ভিশনের প্রচারিত খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, দিনের সবশেষ খবরগুলোর কথা জানাচ্ছিলেন বাংলা ভিশনের বার্তা সম্পাদক আব্দুর রহমান। স্টুডিও আলোচনা শুরু করব সৈয়দ ইমরান সালে প্রিন্স, বিএনপি সাংগঠনিক সম্পাদক। আপনাকে দিয়ে, এই যে ঘূর্ণিঝড় রিমাল চলে গেল, 11 জনের প্রাণহানি, এখনও এর রেশ দেশ এবং দেশের বিভিন্ন জায়গায় রয়ে গেছে। আমরা প্রত্যাশা করি খুব শিগগিরই এই দুর্যোগ কেটে যাবে, উপকূলের মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসবে। যে জিনিসটা প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই, এই যে আজকে এই দুর্যোগকালেও যখন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন দুর্যোগে মানুষের পাশে না দাঁড়িয়ে ফটো সেশন করে বিএনপি, কি বলবেন? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে নজরুল ইসলাম বাবু উপস্থিত আছেন, তাকে শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই আমি এই ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে প্রায় 11 জন মানুষের যে প্রাণহানি ঘটেছে আমি গভীর শোক প্রকাশ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দ্রুত এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য আল্লাহর দরবারে আমি দোয়া করছি। ওবায়দুল কাদের সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উনি তো আসলে সব বিষয় নিয়ে মশকরা করেন, এটাকে জনগণ মশকরা হিসাবেই কিন্তু দেখে। আজকে একটা জাতীয় দুর্যোগ যেটা এই ঘূর্ণিঝড় রিমেল, যেটাকে আপনার
সমুদ্র বিষয়ক গবেষণা সংস্থা যেটা ন্যাশনাল ওশানোগ্রাফিক অ্যান্ড মেরিটাইমস ইনস্টিটিউট, যেটাকে নোয়ামি বলে, তারা বলছে স্বাধীনতার পর বাংলাদেশে যে কয়টি ঘূর্ণিঝড় সাইক্লোন হয়েছে, যে কয়টি হয়েছে বা আঘাত করেছে, তা উপকূলের মাত্র কয়েকটি এলাকায় আঘাত করেছে। কিন্তু এই যে ঘূর্ণিঝড় রিমেল যেটা বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে, সেটা বাংলাদেশের অধিকাংশ এলাকায় এর প্রভাবটা কিন্তু হচ্ছে। এবং সর্বশেষ যেটা আমাদের বাংলাদেশে যে সাইক্লোন হলো, যেটাকে কি বলা, আইলার ছিল 34 ঘন্টার প্রভাব ছিল। এই রিমেলের প্রভাব নাকি থাকবে 45 ঘন্টা, আগামীকাল রাত পর্যন্ত এই প্রভাব থাকবে। এবং বলছে বাতাসের গতিবেগ কমে আসলেও প্রচুর মেঘ আসছে, সেই মেঘ থেকে প্রচুর বর্ষণ হবে এবং সেখানে নিম্নাঞ্চল ডুবে যাবে। এরকম একটি সিরিয়াস পরিস্থিতির মধ্যে তিনি আসলে এই যে কথাটি বলেছেন, সেটা আসলে মশকরা করা ছাড়া কিছুই নয়। এটা ওনার মুখ থেকে, যা মানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বলা যায় যে সরকারের দ্বিতীয় ব্যক্তি, তার মুখ থেকে এটা আশা করা যায় না। আমরা ফটো সেশন নয়, আমরা জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব। আমরা বিরোধী দলে আছি, এই যে ব্যাপক দমন নিপীড়ন আমাদের উপর চলছে, এটাকে উপেক্ষা করেই আমরা কিন্তু জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব। আজকে এই যে রিমেলের প্রভাবে আমরা গতকাল থেকেই গত পরশু থেকে আমাদের নেতা কর্মী সমর্থকদেরকে বলেছি যে সেখানে সহযোগিতার হাত বাড়ানোর জন্য, জনগণকে সেই দুর্যোগ পরিস্থিতি থেকে উদ্ধার করার জন্য। এবং আপনারা জানেন ওই এলাকায় তো আমাদের নেতা কর্মী সমর্থকরা তো বিপদগ্রস্ত, এর মধ্যেও তারা যতটুকু পারছে করছে। আমরা ফটো সেশন করছি না। আপনার এই গত রোজার মধ্যে আওয়ামী লীগের কর্মসূচি ছিল যে জনগণকে নাকি ইফতার সামগ্রী দিবে, তারা ঢাকায় কয়েকটি ইফতার সামগ্রী দিয়ে ফটো সেশন করেছে। বাংলাদেশের কোথাও কিন্তু আমরা তাদের সেই ইফতার সামগ্রী বিতরণ করতে আমরা দেখি নাই। বরঞ্চ পক্ষান্তরে আমরা বিরোধী দলে থাকলেও আমরা জনগণ এবং যারা নেতাকর্মী তো বটেই, যারা নিরীহ মানুষ এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অত্যন্ত দিশেহারা ছিল, তাদেরকে নিয়ে আমরা ইফতার করেছি, ইফতার সামগ্রী আমরা বিতরণ করেছি নিজেদের টাকায়। তো এগুলো বলে আসলে জনগণকে হাসানো কিছু। তো আমি যেটা বলছি, শেষ করব, যে জাতিসংঘের শিশু তহবিল যেটা ইউনিসেফ বলছে এই যে আপনার আজকের যে ঘূর্ণিঝড় রিমেলে প্রায় 84 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শুধু উপকূলেই 37 লাখ মানুষ, তার মধ্যে 7 লাখের মতো আপনার শিশু এবং এখানে মহিলা হচ্ছে, তারা বলছে এখানে মহিলা 43 লাখ মহিলা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 11 জনের মৃত্যু হয়েছে। 35,000 বাড়িঘর তছনছ হয়ে গেছে। মৎস্য খামার, গবাদি পশু, হাঁস মুরগি এগুলি সব নষ্ট হয়ে গেছে, বেড়িবাঁধ নষ্ট হয়ে গেছে। এই যেখানে আসার আগেই আমাদের বরগুনা থেকে একজন লোক ফোন করে আমাকে বললো সেখানে বেড়িবাঁধগুলো সব ভেঙে গেছে। এখানে বেড়িবাঁধগুলো আগে কখনো সংস্কার করা হয়নি, ক্ষয়ক্ষতিটা ব্যাপক এবং ক্ষয়ক্ষতিটা ব্যাপক হয়েছে। সেই বেড়িবাঁধগুলো এই গত কয়েক বছর যাবতই সংস্কারের জন্য বরাদ্দ আসে, সেই বরাদ্দের টাকা কোথায় যায় কেউ জানে না। হ্যাঁ, বিল তুলে নিয়ে যায় কিন্তু সংস্কার সেখানে হয় না, বেড়িবাঁধগুলো ধ্বংস হয়ে গেছে। সাধারণ একজন নাগরিক আমাকে ফোন করে বলল যে আপনি টক শোতে যাচ্ছেন, এই কথাটা একটু বলবেন দয়া করে। তো আজকে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি একটি সিরিয়াস ব্যাপার। এখানে জাতীয় ঐক্যের প্রয়োজন। আমাদের দল মত নির্বিশেষে আমাদের দলীয় স্বার্থকে আমরা এক পাশে রেখে এইখানে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে দাঁড়ানো উচিত বলে আমরা মনে করি। জি, নজরুল ইসলাম বাবু, এই যে যখন দুর্যোগ, একটা ঐক্য দরকার, জাতীয় ঐক্য, সেখানে দাঁড়িয়ে ক্ষমতাসীন দল রাজনীতিতে মশকরা করে। এই যে ফটো সেশনের কথা, ফটো সেশন তো বিএনপি করে না, বিএনপি মাঠে আছে। এই যে দুর্যোগের পরে ত্রাণ, এই সার্বিক তৎপরতা আপনি কি বলবেন? আমি আপনাকে প্রথমত ধন্যবাদ জানাই যে আজকে এই দুর্যোগের মধ্যেও আমরা কিন্তু আসতে পেরেছি। আমাদের প্রিন্স ভাই বেশ কিছু কথা বলেছেন এবং তিনি যেটা বলেছেন সেটা নিশ্চয়ই এত বড় একটি আশঙ্কাজনক ঘূর্ণিঝড় হয়ে যাচ্ছে, এটার জন্য সবাই কিন্তু আতঙ্কগ্রস্ত ছিল। কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা মোকাবেলা করার চেষ্টা করেছি এবং সেইভাবেই কর্মী বাহিনীকে নির্দেশ করা হয়েছে, সরকারের তরফ থেকে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘূর্ণিঝড়টা যেহেতু আপনারা জানেন যে ভয়াবহ, ক্ষতির পরিমাণ তো হবেই, ক্ষতি তো হয়েছি, কিন্তু তারপরেও আমরা যে জিনিসটি দেখতে পেরেছি এবং সবাই যেটা আমরা আশঙ্কা করেছিলাম সেই পরিমাণ ক্ষতি কিন্তু আমরা হয়নি। আল্লাহর কাছে আমরা এটা নিশ্চয়ই
মনে করি যে আল্লাহর রহমত আমাদের প্রতি রয়েছে, যার কারণেই এই ভয়াবহতা আজকে যে কেটে যাচ্ছে। সেই জন্য আমি মনে করি যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এই ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত যারা আছেন তাদেরকে সেবা করার এবং যথাযথভাবে আবার তারা যেন পূর্ণ উদ্যমে এগিয়ে যেতে পারে সেই সুযোগ দেন। কিন্তু একটি কথা মনে রাখেন যে আজকের এই দিনে ফটো সেশন বলেন আর যেটা বলেছেন যে এই আমরা ঘূর্ণিঝড়ে আজকে যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই বাঁধ বিভিন্ন প্রকল্প এগুলির কাজ করা হয়নি। আজকে যেটা প্রিন্স ভাই বলছেন এরকম যদি কিছু মানে হয়ে থাকে, আমি বলবো যে হয় নাই, কিন্তু যদি হয়ে থাকে ওনার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে এই কথাগুলি ওনারা আগে বলেন না কেন, আজকে কেন? ক্ষতি পরিমাণ যেন ভয়াবহ, যখন দেশের মানুষ আতঙ্কগ্রস্ত তখন উনি এই কথা কেন বলেন? ওনাদের তো নৈতিক দায়িত্ব রয়েছে, একটি বিরোধী দল এবং রাজনৈতিক দল হিসাবে বৃহৎ রাজনৈতিক দল দাবি করেন, সরকারে বেশ কয়েকবার ছিলেন, তো ওনারা তো কোনোদিন বলেন নাই যে ওখানে বাঁধ দুর্বল হয়েছে, এটার সংস্কারের নামে টাকা উঠিয়ে নিয়েছে। সুতরাং এগুলি অবান্তর কথাবার্তা, এটা রাজনৈতিক আস্ফালন আমি মনে করি, এটা মোটেই ঠিক নয়, এগুলি বলা উচিত নয়। অনুচিত কথাবার্তা বলে আমরা যেন মানুষকে বিভ্রান্ত না করি। বাংলাদেশ উন্নয়নের মাইলফলকে পড়েছে, এটাই সত্য, এবং সেই কারণেই এই ঘূর্ণিঝড়ের ব্যাপারে কিন্তু দেখেছেন আপনারা লক্ষ মানুষকে সেবা দেওয়ার জন্য যে আশ্রয়ন প্রকল্প সেগুলি কিন্তু আজকে কার্যকর হয়েছে, সেগুলির কারণে কিন্তু মানুষ শেষ রক্ষা পেয়েছেন। সুতরাং সরকারকে আমি সাধুবাদ জানাই যে দীর্ঘ এই 15 বছরের ধারাবাহিকতায় এই উপকূল এলাকাগুলোতে যেভাবে শ্রমজীবী মানুষ এবং উপকূলের মানুষকে শেষ রক্ষার জন্য এই আশ্রয়ন প্রকল্পগুলি সরকার করে দিয়েছেন, সেই জন্য কিন্তু বাড়িঘর ছেড়ে তারা সেখানে আশ্রয় নিতে সক্ষম হয়েছে। আপনি নিশ্চিত ক্ষমতাসীন দলের একজন সংসদ সদস্য হিসেবে এই প্রশ্নের মুখোমুখি আপনি বারবার হন, বিশেষ করে যখনই অতিবৃষ্টি হয়, যে খুব এই যে উন্নয়নের সুফলের কথা বলছেন, খুব বেশি বৃষ্টি হলে ঢাকা চিটাগাং জলাবদ্ধতা, মানে শহর ডুবে যাওয়া, উন্নয়ন কোথায়? আমি আপনাকে বলি যে আপনি দেখেন যদি বৃষ্টি হয়, অধার বৃষ্টি হলে পানি জমে, এটা কিন্তু শুধু বাংলাদেশের শহরে না, আমরা তো মাত্র 15 বছরে পরিবর্তন আনতে সক্ষম হয়েছি, ড্রেনেজ করতে সক্ষম হয়েছি। কিন্তু আপনি পৃথিবীর উন্নত দেশগুলির দিকে তাকান, কোথায় বৃষ্টি না হলে, ঝড় না হলে, কোথায় পানি জট না বাঁধে? আপনি বলেন যে দুবাইয়ের মতো শহর ভেসে গিয়েছে, জেদ্দার মতো শহর ভেসে গিয়েছে, আমরা দেখেছি ইউরোপ আমেরিকাতেও দেখেছি যে জ্বরে কিভাবে সব তলিয়ে দিয়েছে। তো এগুলোকে বিপদ সংকেত যখন আসবে, যখন 10 নম্বর বিপদ সংকেত আসবে, তখন তো এরকম হওয়াটাই স্বাভাবিক, হতেই পারে। কিন্তু এটার সাথে উন্নয়নের কি, প্রাকৃতিক ডাকে দুর্যোগ, এগুলিতে তো সকলের চিন্তা উচিত যে এগুলো যে কোনো সময় হইতে পারে, এটাকে শেষ করা, মোকাবিলা করা সকলের নৈতিক দুর্যোগে জাতীয় ঐক্য, একটা ঐক্যমত্যের ভিত্তিতে, এই জায়গাটি তো আমরা কখনোই দেখি না। এই আজকে দুর্যোগে দাঁড়িয়েও দোষারোপের রাজনীতি, দোষারোপ তো আপনি আমাকে কোটাচ্ছেন দোষারোপ করার জন্য, আমি তো দোষারোপ করছি না। আমি মনে করি যে নৈতিক দায়িত্ব রয়েছে বিএনপি একটা রাজনৈতিক দল হিসাবে, আজকের দিনে ওনাদের রাজনৈতিক কর্মী যারা রয়েছেন ওই এলাকায় তাদের এগিয়ে আসা উচিত। তারা ঘরে বসে থাকলে চলবে না, তারা এই সরকারকে দোষারোপ করলে চলবে না। সরকারের দোষ ত্রুটি ধরার সময় এখন নয়, সরকারের দোষ ত্রুটি ধরার যথেষ্ট সময় আছে। এখন নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত এবং আজকে দুঃখী মানুষের পাশে কিভাবে দাঁড়াবে সেই বিষয়ে একটু চিন্তা করা উচিত প্রিন্স ভাইদের। জি, সৈয়দ মাসালি প্রিন্স, দুর্যোগ থেকে একটু সমসাময়িক ঘটনা প্রবাহের দিকে একটু দৃষ্টি দেই। আমরা জানি যে সাবেক সেনা প্রধান, সাবেক আইজিপি, রাজনীতি মহলে ব্যাপক আলোচনা। প্রশ্ন যদি এভাবেই রাখি, একটি কথা উঠেছে যে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে যে এই বাহিনী প্রধানের বিরুদ্ধেই ব্যবস্থাটা আসলে দিন শেষে কে নেবে, এই জায়গাটা নিয়ে একটু ধোঁয়াশা। ধন্যবাদ। আমি একটু বাবু ভাই, আমি মানে কন্ট্রাডিক্ট করছি না, উনি একটু বলেছেন যে এই যে আমি যেসব বক্তব্য রেখেছি এগুলো অবান্তর এবং একটা রাজনৈতিক আস্ফালন। আসলে এই শব্দ চয়নগুলো ওনারা যে করেন এগুলোতে আমাদের না, জনগণেরই তো আপত্তি আছে। যেমন গতকালকে শেখ হাসিনা তিনি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে যে ভাষায় যিনি কথা বলেছেন, সে ওনার স্ট্যান্ডার্ডে এটা যায় না।
রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে রাজনৈতিকভাবেই আমার কথা বলতে হবে। সেটা মানে সেটাকে যদি একদম ব্যক্তিগত মানে আক্রোশের মধ্যে নিয়ে যায় তাহলে রাজনীতি করার জায়গা থাকবে না। আজকে বাংলাদেশে এখন যা কিছুই ঘটছে, এই যে জেনারেল আজিজের স্যাংশন কিংবা র্যাবের উপর স্যাংশন কিংবা জনগণের যে আন্দোলন, যা কিছুই হচ্ছে সব কিছুর জন্য তারেক রহমানকে দায়ী করা হচ্ছে। এবং তারেক রহমান এইসব কথা বলছে কেন, ওনারা বলছেন কেন তার বিরুদ্ধে? কারণ বাংলাদেশের আন্দোলনের পিছনে তারেক রহমানের যে ভূমিকা, সেই ভূমিকাকে ওনারা মানে মনে করছেন যে তাদের জন্য থ্রেট। এই কারণেই তারেক রহমানের বিরুদ্ধে তারা বলছে। এই শব্দ চয়নগুলো ওনারা যদি রাজনৈতিকভাবে করেন তাহলে রাজনীতি যাতে মানে ঠিক জায়গায় থাকে। তা উনি বলেছেন, আমরা আগে কেন বলিনি? আমরা আগে বহুবার বলেছি। আমরা লোকাল বিএনপি লোকালি যত আমরা মিটিং করি, আমরা বেরিবাদ, যেমন কিশোরগঞ্জে, আমরা কিশোরগঞ্জে এই যে আপনার সেখানে সাবেক রাষ্ট্রপতি হামিদ সাহেব ছিলেন, তিনি সকলের মতামত উপেক্ষা করে হাওরের ভিতর দিয়ে যে রাস্তা করে নিয়ে গেছেন, সেই রাস্তা দেখতে দৃষ্টিনন্দন, আমি অস্বীকার করব না, কিন্তু সেই রাস্তা সেই হাওরের মানুষের গলার কাটা হিসাবে দাঁড়িয়েছে। এই রাস্তার কারণে সমস্ত জায়গা প্লাবিত হয়ে যাচ্ছে এবং ফসল মাঠ আপনার প্লাবিত হয়ে যায় বর্ষার সময়, যে কারণে মানুষ ব্যাপকভাবেই আপনার করে। এবং সেই রাস্তা নাকি এখন ভাঙার জন্য বা নতুনভাবে চিন্তা ভাবনা নাকি তারা সরকার করছে, এটাও আমরা জেনেছি। তো এগুলোকে আমরা বলতে পারবো না, আমরা তো এর আগেও বলেছি। সেখানে বেড়িবাঁধগুলো আপনার নষ্ট হয়ে গেছে, প্রতি বছর টাকা বরাদ্দ হয়, টাকা উঠিয়ে নিয়ে যায়, কিন্তু বেড়িবাঁধ সংস্কার হয় না। এগুলো বহুবার আমরা রাজনৈতিক সভা সমাবেশে আমরা বলেছি, টক শোতে বলেছি, কোনো কাজ হয় না। যাই হোক, আমি বলতে চাই যে উনি বলেছেন যে আজকে ঢাকা শহর চট্টগ্রাম শহরে পানি হয়ে গেছে, এগুলো নাকি উন্নয়নের সাথে বিষয় না, এগুলো উন্নয়নের বিষয়। এই যে বাংলাদেশ তো আপনার ঝড় ঝঞ্ঝা পানি নদী এগুলি নিয়ে তো বাংলাদেশ, তো এগুলি আপনার 10 নম্বর সিগন্যাল যখন হবে, তখন যখন পানি এখানে ভরে যাবে, এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। খুব সাম্প্রতিক সময়ে দুবাইয়ের ঘটনা তো আমাদের সামনে। দুবাই আপনার এই ঝড় বৃষ্টি হয় না, আপনার জেদ্দাতে কখনোই ঝড় বৃষ্টি হয় না, সেই কারণে ওখানকার রাস্তাঘাটগুলো আপনার ওইভাবে তৈরি করা হয়। কিন্তু বাংলাদেশ তো ঝড় বৃষ্টির মধ্যে এটাকে ফাইট করেই, এগুলোর সাথে ফাইট করে আমাদের থাকতে হয়। এখানকার রাস্তাঘাটগুলো ওইভাবেই তৈরি করতে, ড্রেনেজ ব্যবস্থা থাকতো। দুবাই কিন্তু সেগুলো আগে কখনো ছিল না, হঠাৎ করে এবার বৃষ্টি হয়েছে, সেই জন্য তারা চিন্তা ভাবনা করছে ওখানে আবার কিভাবে ড্রেনেজ সিস্টেমগুলো ডেভেলপ করা যায়, তারা সেটা করছে। দুবাই জেদ্দার সাথে ঢাকা চট্টগ্রামে যদি আমি তুলনা করি, এটা ঠিক হবে না। তো যাই হোক, আপনি আমাকে যে প্রশ্ন করেছিলেন সাবেক দুই বাহিনী প্রধান কে ব্যবস্থা নেবে, দিন শেষে কি আসলে কোনো ব্যবস্থা হবে কিনা? যে সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ এবং সাবেক পুলিশ বাহিনী প্রধান বেনজিরের যে নজিরবিহীন যে কাণ্ডগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলোর জন্য দায়ী কে? এই দায়কে আওয়ামী লীগ এড়াতে পারবে? আওয়ামী লীগের ছত্র ছায়ায়, তাদের পৃষ্ঠপোষকতায়, তাদের উৎসাহে আজকে এই বাহিনী প্রধানরা আপনার এই গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার জন্য যেরকম হুঙ্কার ছেড়েছে, আবার একই সাথে এদেরকে আপনার খুশি রাখার জন্য দুর্নীতি করার সুযোগ করে দিয়েছে। এই দুর্নীতির দায়কে আওয়ামী লীগ এড়াতে পারবে? কখনোই এড়াতে পারবে না। আজকে এই যে বিচারের কথাটা আসছে, এই যে বেনজিরের কথা যে আসছে, আপনার যে কি বলে এই অনেক সম্পদ, প্রথমে আমরা একটি পত্রিকার সম্পদের বিবরণ দেখলাম, দুদক যে অনুসন্ধান করছে তার থেকে কম, আবার নতুন করে কিছু আবার আমরা জানতে পাচ্ছি। আজকে দেখলাম 4টি ফ্ল্যাট একই দিনে কিনেছে গুলশানে 2 কোটি টাকা দিয়ে, যে এক একটার দামই নাকি 23 কোটি টাকা, কম দাম দেখিয়ে। এটাও তার একটা নৈতিক স্খলন। একটা বাহিনী প্রধান থেকে এই টাকা সে কোথায় পেল, কোত্থেকে আসলো? যখন আপনার সে বাহিনী প্রধান ছিল, আওয়ামী লীগ সরকার কি জানতো না সে এই কাজটি করেছে? তাদের কাছে গোয়েন্দা রিপোর্ট ছিল না? এগুলা রিপোর্ট থাকার পরেও কেন তারা চোখ বন্ধ করেছিল? ওই যে আমি বলি যে একটা ক্ষমতা মানে এটাকে সুবিধাভোগী শ্রেণী তৈরি করা হয়। এই যে সেনাবাহিনী প্রধান, পুলিশ বাহিনী প্রধান, র্যাব বাহিনী প্রধান, বিভিন্ন বাহিনীতে লোকজন নিয়ে, কিছু ব্যবসায়ী নিয়ে, ক্ষমতাসীন দলের লোকজন, এদের উপর ভর করে তারা ক্ষমতায় থাকে। এটা কর্তৃত্ববাদী শাসকদের একটা দীর্ঘদিনের একটা প্র্যাকটিস। এই যে আমি বলি, এটা কে করবে বিচার? অবশ্যই এটা সরকারকে করতে হবে। সরকার কি এটা আন্তরিক নাকি আইওয়াস? আমরা সুরঞ্জিত সেনগুপ্তের যখন রেলওয়েতে কালো বেড়ালের কথা কি মানুষ মনে নাই? তখন তার এপিএস এর গাড়ি থেকে 80 লাখ টাকা আপনার উদ্ধার করলো, তারপরে তো আপনার তাকে একটি সাদা সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো। সেই সার্টিফিকেটের নাম দিয়েছে তারা, আমি একটু বলি, তারা সার্টিফিকেটের নাম দিয়েছে নির্দোষ সনদ।
সেই দুদক থেকে নির্দোষ সনদ দিয়ে দেওয়া হলো সুরঞ্জিত সেনগুপ্তকে। এখন এই যে যখন এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, এটা জনগণকে বিভ্রান্ত করা বা জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তদন্তের নামে আবার তাকে নির্দোষ সনদের সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হবে কিনা, এটা জনগণের প্রশ্ন। একটু জেনে আসি জি নজরুল ইসলাম বাবু, এই যে দায় কি আওয়ামী লীগ এড়াতে পারে কিনা, সাবেক দুই বাহিনী প্রধান, আসলে কি সরকার আন্তরিক কিনা নাকি শুধুই আইওয়াস? না, আমি আপনাকে জিজ্ঞেস করি যে বেনজির কি আওয়ামী লীগ করেন? বেনজিরকে চাকরি কি আওয়ামী লীগ দিয়েছেন? জেনারেল আজিজ কি আওয়ামী লীগ করেন? আওয়ামী লীগকে তাদেরকে চাকরি দিয়েছেন। বিএনপির সময় কি তারা প্রশাসনে ছিলেন না? তখন ওনারা কি করেছেন? একটি রাজনৈতিক দল বিএনপি জেনারেল আজিজ এবং বেনজিরের আজকে যে অবস্থাটা, সেটা তুলে ধরেছেন এই সরকারের আমলে, বিএনপি তো না। ওনারা কি করেছিলেন? ওনারা তো কিছু করতে পারেন নাই। সুতরাং যখন তারা পদায়নে ছিলেন তখন তো কোনো শব্দ উচ্চারণ করেন নাই। আওয়ামী লীগ গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং আওয়ামী লীগ জনগণের কল্যাণমুখী রাষ্ট্র গঠনের দল বিদায়ী কিন্তু আজকে এই দিনে এই সেনাবাহিনীর প্রধান থাকাকালীন সময়ে এবং আজকের পুলিশ বাহিনীর প্রধান থাকাকালীন সময়ের ওনার যে অবস্থান, সেই অবস্থানকে ভ্রুক্ষেপ না করে কিন্তু আজকে এটা মিডিয়ায় তুলে ধরেছেন এবং সরকারের সংস্থা দুদক তাদেরকে আজকে জনসম্মুখে তুলে ধরতে সক্ষম হয়েছে। আমি মনে করি এটা আওয়ামী লীগের সফলতা, একটা রাজনৈতিক দল হিসাবে বিএনপির পুরো ব্যর্থতা যে তাদের সময়ে কিন্তু তারা ভালো পজিশনেই ছিলেন। আওয়ামী লীগের সময়ে তাদের চাকরি হয়নি, বিএনপির সময়ে তাদের চাকরি আকাশে ছিল না, এই বাংলাদেশেই ছিল। সুতরাং আজকে যেই প্রশ্ন এসেছে সেটার জন্য সরকার কিন্তু আমি মনে করি কৃতিত্বের দাবিদার। কিন্তু যে প্রশ্নটা উঠছে তাদের দায়িত্বের সময়টা কি বলতে, তখন আওয়ামী লীগ ক্ষমতায়, এই সরকার বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময় কি তারা কোনো দায়িত্বে ছিলেন না? নিশ্চয়ই দায়িত্বে ছিলেন। সুতরাং যারা সরকারের সফলতাকে সহ্য করতে পারে না, সরকারই তো তাদেরকে আজকে আপনাদের সামনে তুলে ধরেছেন। তাদের ন্যায় অন্যায় এগুলি বিবেচনা আসবে বিচার শেষে, তদন্ত শেষে। কিন্তু তাদেরকে নিয়ে মিডিয়া যে কথা বলেছেন, সরকার তো সেই সুযোগ দিয়েছেন, সরকার তো দুদককে তদন্তের দায়িত্ব দিয়েছেন। সুতরাং সরকার তো যথাযথ কাজ করছেন। একটা রাজনৈতিক দল হিসাবে ব্যর্থ বিএনপি কেন এগুলি কোনোদিন তুলে ধরতে পারেননি? আজকে যখনই ব্যাংক লুটের কথা আসে, যখনই ওই কোনো ব্যক্তির বিরুদ্ধে তদন্ত হয়, দুদক ধরেন, তখন ওনারা সফলতা খুঁজতে চেষ্টা করেন। তাদের তো কোনো সফলতা নেই। এই সফলতা তো বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, আজকের প্রধানমন্ত্রীর সৎ নির্ভীক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার লক্ষ্যে ওনার যে সাহসিকতা, ওনার যে নির্দেশনা, তারই তো প্রতিফলন হচ্ছে। আজকে সারা পৃথিবীতে কামলারা এবং এদেশের লুটপাটকারীরা যারা বিদেশে বাড়ি কিনেছেন, গাড়ি কিনেছেন, বাড়ি কিনেছেন, এগুলি তো এই সরকারেরই সফলতা, এগুলি তো তুলে ধরেছেন। কিন্তু বারবার যে প্রশ্নটা আসছে যে আপনাদের শাসনামলে ক্ষমতার অপব্যবহারের দায় কি আওয়ামী লীগ নেবে? দেখেন, আমি আপনাকে বলি, আপনি একটা জার্নালিস্ট, আপনাকে মানতে হবে যে আওয়ামী লীগ সরকারের সফলতাকে নিয়ে আজকে সবাই ঈর্ষান্বিত হচ্ছে, যার কারণেই ব্যর্থতা ডাকার জন্য নানান কথা বলছেন। প্রিন্স সাহেবরা তখন কোথায় ছিলেন যখন তারা পদায়নে ছিলেন? একটা রাজনৈতিক দল হিসেবে তো তাদের দায়িত্ববোধ থাকা উচিত ছিল। আজকে তারা অট্টহাসি হাসতে চেষ্টা করেন, কিন্তু এই সরকারের যে সফলতা, এই সরকার যে দায়িত্ব পালন করছেন, এইটার নমুনাই তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন। এটাই হলো শেখ হাসিনার শাসন, যে অন্যায়কারী যিনিই হোক, তদন্ত শেষে তার বিচার কার্য সম্পাদন করার নাম আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ গণতান্ত্রিক প্রতিষ্ঠান, এই আওয়ামী লীগ কাউকে ছাড় দিয়ে কথা বলে না। এই আওয়ামী লীগ তৃণমূল থেকে সৃষ্টি হয়ে এসেছে জনগণের আশ্বাস এবং বিশ্বাসের মধ্য দিয়ে আস্থা অর্জন করেছে। আজকে আওয়ামী লীগকে যিনি নেতৃত্ব দিচ্ছেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, আজকের প্রধানমন্ত্রী, তার প্রতি বাংলাদেশের মানুষের আস্থা আছেন বলেই আজকে দোষী সাব্যস্ত অথবা যাদের বিরুদ্ধে অভিযোগ তা খতিয়ে এবং তলিয়ে দেখছেন। যারা বলেন 2 দিন পর ছেড়ে দিবেন, 10 দিন পরে ছেড়ে দিবেন, আইওয়াস, এগুলো অভান্তর কথাবার্তা। আমি বলি এগুলি হলো বিভ্রান্ত ছড়ানোর একটা মাধ্যম। এই বিভ্রান্তি দিয়ে বাংলাদেশের মানুষকে আর শেষ রক্ষা হবে না বিএনপি। এটাই কিন্তু ধারাবাহিকভাবে আমরা লক্ষ্য করেছি। শুধু তাই নয়, আপনি আজকে দেখুন যে এই যে
ব্যাংক থেকে টাকা নিয়ে লুটপাটকারী তারা কারা? আজকে ধারাবাহিক স্বাধীনতার পর থেকে যারা, তাদেরকে কিন্তু খুঁজে বের করা হচ্ছে, তাদের কিন্তু ধরা হচ্ছে। আমি বলি না যে কে সে, আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি, আমি সেটা বলবো না। ব্যাংক লুটেরা যারা তারা, আবার বলবো না প্রশাসনের কে কখন কোথায় ছিলেন সেইটা না। যারা দুর্নীতি করবে, যারা দুর্নীতিবাজ, যাদের বিরুদ্ধে অভিযোগ, যারা এরই মধ্যে মিডিয়ায় তাদের অবস্থান সম্পর্কে জানাতে সক্ষম হয়েছে, তাদেরকে কি কেউ ছেড়ে দিয়েছেন? আওয়ামী লীগের শাসনকালে আপনি দেখছেন সবাই বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে, যেটা অতীতে বিএনপি জাতীয় পার্টি বা আদার্স কোনো রাজনৈতিক দল এবং দেশ পরিচালনায় থেকেও যারা সব এড়িয়ে গিয়েছেন সেগুলো কিন্তু খুঁজে বের করা হচ্ছে। সৈয়দ ইমরান সালিম প্রিন্স, যে আওয়ামী লীগ কাউকে ছাড় দেয় না, এটাই শেখ হাসিনার শাসন, আওয়ামী লীগের সফলতা নিয়ে ঈর্ষান্বিত। আওয়ামী লীগের সফলতা ওনারা দেখতে পায়, কিন্তু জনগণ দেখতে পায় না। জনগণ তাদের দুর্নীতি, আওয়ামী লীগের দুর্নীতি, লুটপাট, এই যে গণতন্ত্র হরণ, ভোটের অধিকার হরণ, এটাই কিন্তু দেখতে পায়। আজকে উনি একটা কথা বললেন যে বিএনপি সময় জেনারেল আজিজ, বেনজির, তারা তো সরকারের প্রশাসনে ছিল, তখন কেন বিএনপি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি? দেখুন, বিএনপি দলীয়করণ করেনি, তারা আওয়ামী লীগ করে বলে, আওয়ামী লীগের মনোভাবাপন্ন বলে তাদেরকে প্রশাসন থেকে কিন্তু ছিটকে ফেলে দেয়নি। তারা আওয়ামী লীগ যেরকম তাদের মতের বিরুদ্ধে যারা প্রশাসনে আছে তাদেরকে যেরকম আপনার বাধ্যতামূলক অবসর, বহুল এখন ওএসডি, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ওএসডি এখন কোনো ওএসডি নেই বাংলাদেশে। আমি বলি এটা নিয়ে আরেকদিন আমি তথ্য প্রমাণ নিয়ে আসবো, তথ্য নির্ভর হয়ে কথা বলছি আমি। এই যে জেনারেল আজিজ আওয়ামী লীগ করে, এটা কি বিএনপি জানে না? তার ভাইরা সব আওয়ামী লীগ করে, এটা বিএনপি জানে না? আপনার এই কি বলে বেনজির আওয়ামী লীগ করে, এটা বিএনপি জানতো না? জানতো। কিন্তু বিএনপি আমলে যখন তারা পদায়ন হয়েছে, তখন তারা কিন্তু দুর্নীতি, লুটপাটে জড়িত ছিল না, করার সুযোগ ছিল না। বিএনপি আমলে সে অনাচার, অবিচার ছিল না। কিন্তু আওয়ামী লীগ আমলে গত 15 বছরে তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, তাদেরকে সেই সুযোগ করে দেওয়া হয়েছে, তাদেরকে সুবিধাভোগী শ্রেণী তৈরি করেছে আওয়ামী লীগ। তাদের উপর ভর করে, জনগণকে বাদ দিয়ে তাদের উপর ভর করে দিনের ভোট আগে রাতে করা, গণতন্ত্রকে হরণ করে তারা নির্বাচন করছে। এটা বিশ্বব্যাপী আজকে স্বীকৃত। আওয়ামী লীগ ব্যবস্থা নিয়ে আমাকে একটু বলতে দেন বাবু ভাই, আপনি তো আগে কখনো এরকম করতেন না, এবার হুইপ হওয়ার পরে হুইপিংটা বেশি করছেন আপনি। তো যাই হোক, আমি যেটা বলতে চাই, আমি আপনাকে ভালোবাসি এই কথাটা বললেন, কিন্তু আওয়ামী লীগই তো ব্যবস্থা নেই। এই যে আমি বলছি, আওয়ামী লীগ কখন ব্যবস্থা নিয়েছে? এই যে বেনজিরের বিরুদ্ধে আগে কখনো ব্যবস্থা নিয়েছে? ওই পত্রিকাটি বোধহয় কালের কণ্ঠ, তারা যখন এটা প্রকাশ করলো, প্রকাশের পর এটা আসলো। এইটা প্রকাশের আগে আওয়ামী লীগ কি কোনো ব্যবস্থা নিয়েছে তার বিরুদ্ধে? তা আওয়ামী লীগ তাকে হৃষ্টপুষ্ট করেছে, তাকে কি বলে ওটার নাম, বিভিন্ন প্রাইজ পোস্টিং দিয়েছে। তখন কি গোয়েন্দা রিপোর্ট ছিল না আওয়ামী লীগের কাছে? বোট ক্লাবের মালিক হয়েছে, তখন কি আওয়ামী লীগ দেখে না এই যে একটা পুলিশ প্রধান কিভাবে আপনার 35 লাখ টাকা দিয়ে বোট ক্লাবের মেম্বার হয়ে সেখানে সভাপতি হয়? এটা তখন আওয়ামী লীগ কি সেটা তদন্ত করেছে? করে নাই। যখন তার যে বিলাসবহুল এই যে ঢাকা শহরে আপনার বাড়ি, ফ্ল্যাট কিনেছে, কি বলে 4টা ফ্ল্যাট গুলশানে 2 কোটি টাকা দিয়ে নাকি, তখন কি আওয়ামী লীগ দেখে নাই? কখন দেখলো? যখন এই যে কালের কণ্ঠে এটা আসলো, তখন চতুর্দিকে এটা খবর বেরিয়ে গেল, আন্তর্জাতিক সংস্থাগুলো যখন এটা তদারকি করা শুরু করলো, তখন আওয়ামী লীগ এটা লোক দেখানো তদন্তের নামে এটা করছে। উনি বলছেন আইওয়াশের কথা, যে আমি বললাম, এটা কিভাবে বলি, আগে তো আপনারা আইওয়াশ করেছেন, আমি কারোর নাম বলে বিব্রত করতে চাই না। এই যে নির্বাচন দুদক আওয়ামী লীগের বহু এমপির নামে আপনার এরকম তদন্ত করে তাদেরকে নির্দোষ সনদ দিয়েছে, নির্দোষ সনদ দিয়েছে। আজকে আওয়ামী লীগের এরা যে বললাম সনদ দিবেন, লেগ পিসে আমাকে বলতে দেন ভাই। তো এখন বলেন যে ওনারা যে আপনার আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। একজন মন্ত্রী যখন উনি 2007 সালে 9 সালে নির্বাচন হলো, নির্বাচনের আগে উনি হলফনামায় দিয়েছেন ধার দেনা করে তিনি নির্বাচন করছেন, আত্মীয় স্বজনের কাছে ধার দেনা করে করছেন। এখন তিনি শত শত কোটি টাকার মালিক। আওয়ামী লীগ জানে না? তো এই শত শত কোটি টাকা কোত্থেকে তার আসলো? আপনার 10 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী বেড়েছে, সম্পদ বেড়েছে, 5 বছরে বেড়েছে 133 থেকে 1063%। তো আওয়ামী লীগ এইসবের ব্যাপারে তদন্ত করে না? আপনার 100 কোটি টাকার সম্পদ 18 জন এমপির, এই এমপি হওয়ার পরে এটা হয়েছে। আওয়ামী লীগ কি দেখে না?
আওয়ামী লীগ এখন এদের বিরুদ্ধে তদন্ত করে না? এরকম আমি বলতে পারবো নাম ধরে ধরে, আপনি নাম জিজ্ঞেস করলে আমি নাম বলতে চাই না, ওনারা বিব্রত হবেন। তো এগুলো বলে শেষ করা যাবে না। এদের বিরুদ্ধে কেন তদন্ত করছেন আওয়ামী লীগ? কারণ তাদেরকে দরকার, তাদেরকে দরকার আওয়ামী লীগের। এই টাকা তারা কোথায় পেল? আপনার ধরেন এই যে একজন এমপি যে মারা গেল, ওই যে পশ্চিম ভারতে যে আনোয়ারুল আজিম সাহেব, সেখানে কি বেরিয়ে আসছে? সোনা চোরাচালানের কথা, আন্তর্জাতিক সোনা চালান, 4,000 কোটি টাকার কথা আসছে, ভারতীয় পত্রিকায় এসছে। আপনারা কি দেখেছেন, বলেছেন? আপনারা বলতে পারেন? এখনই বলবেন, আপনি শেষ করে দিই। আমি বলছি আওয়ামী লীগ জোট 14 দলীয় জোটের শরিক সাম্যবাদী দলের প্রধান দিলীপ বড়ুয়া, যিনি কদিন আগে প্রধানমন্ত্রীর সাথে মিটিং করে আসলেন, তিনি কি বলেছেন? আওয়ামী লীগের 80% এমপি চোরাচালানের সাথে জড়িত। আজকে এই কথাগুলো তো ওনারাই বলছেন, আমাদের তো বলার প্রয়োজন নেই। বলছেন যে আমরা কেন আগে বলি নাই? আগে আমরা বহুবার বলেছি আজিজের দুর্নীতির কথা। দর্শক, নিউজ এন্ড ভিউজ একটি ছোট্ট বিরতির সাথে থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ এন্ড ভিউজ। আপনার কাছে যাবো, আপনার অভিযোগগুলো একটু জবাব শুনে আসি। নজরুল ইসলাম বাবু, এই যে লোক দেখানো তদন্ত, দিন শেষে কিছু হয় না, আপনাদেরই জোটের একজন বরাত দিয়ে 80% এমপি চোরাচালান, এই যে এই অভিযোগগুলো কি বলবেন? ওই যে আমি বেশি কথা বলতে চাই না, আমি শুধু বলতে চাই যিনি বলেছেন 80% এমপি চোরাচালানের সাথে জড়িত, ওনার আসলে বয়সের কারণে ওনার মাথাটা ঠিক নেই। কারণ আপনি কি বলবেন? সুস্থ মানুষকে এটা বলে? অসুস্থদের কথা টেলিভিশনের পর্দায় এনে এই আলোচনা সমালোচনা করাটাও আরেকটা অন্যায়। সকল অসুস্থতা আল্লাহ তাকে দূর করুক, এটা আমি বলি। কারণ বাংলাদেশের যারা এমপি, তারা 80% এমপি কিন্তু ঘুরে ঘুরে তারাই হয় 4 বার 5 বার 10 বার, যারা সৎ নির্ভীক, এদেশের মানুষ যাকে ভালোবাসেন, যারা ভোট দিয়েছেন, যারা বলেন এইসব কথা, তারা তো কখনো জীবনে এমপি হইতে পারে নাই। রাজনীতির নামে রাজনীতি করে যাচ্ছেন বামপন্থী, কর্মী নাই, সাপোর্টার নাই, ভোটার নাই। রাজনৈতিক দল আপনি তো জানেন যে প্রত্যেকটা জোটেরই এই কি অবস্থা, আপনার জোটের যে কি অবস্থা আপনি তো নামই জানেন না। আমার তো তবুও তো আপনি আমার জোটের একটা লোকের নাম বলতে পারছেন, আমি তো আপনার জোটের নামই জানি না। আমার তো জোটই নাই, জোট তো আপনি ভেঙে দিচ্ছেন। যখন দেখছেন জোটের আপনাদের এই মিটিং করতে পারেন না, জোটের জোট নাই, জোটের ভোট নাই, তখন নানা ফোন দিয়ে। কিন্তু এই প্রশ্নটা তো আসে যে আনোয়ার আজিম হত্যাকাণ্ডের নিঃসন্দেহে মর্মান্তিক, কিন্তু যে প্রশ্নটা তো ওঠে যে এই ধরনের মানুষ যাদের ব্যাপারে এই ধরনের অভিযোগ আসে, তারা কিভাবে 3 বার দেখেন আনোয়ার আজিম মৃত্যুবরণ করেছেন, এই সংবাদ আমরা পেয়েছি, কিন্তু সত্যতা এখনো আমরা জানি না, বাস্তবতা জানি না। কিন্তু আনোয়ার আজিম এমপি হয়েছেন, তার আগে উপজেলা চেয়ারম্যান ছিলেন, কাউন্সিলর পর্যন্ত ছিলেন। উনি কিন্তু জনগণের ভোটে হয়েছেন। ওই এলাকাটা সম্পর্কে আমার চেয়ে আপনি কম জানেন না, প্রিন্স ভাইও জানেন। দুর্বিষহ যন্ত্রণার হাত থেকে কিন্তু এই এলাকার মানুষকে সে রক্ষা করতে সক্ষম হয়েছে। ওই এলাকার মানুষ কত এখন এই শোকাহত, এটা আপনি দেখেছেন টেলিভিশনের পর্দায়, বিভিন্ন মিডিয়ায়। এখন কেউ যদি বলেন তার প্রিভিয়াস রেকর্ড ইজ নট গুড, তার মামলা ছিল, তার বিরুদ্ধে চোরাচালানি মামলা ছিল, তার বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান ছিল, কিন্তু এই অভিযোগ সত্য না মিথ্যা এটা কিন্তু কেউ প্রমাণ করতে পারবে না। তার পূর্বে এত ছিল, অভিযোগ ছিল, কেউ কেউ বলে ইন্টারপোল ছিল, তো ইন্টারপোল থাকতেই পারে, রেড অ্যালার্ট জারি, এটা হইতেই পারে। একটা রাজনৈতিক নেতা হিসাবে সে বর্ডার এলাকায় সবসময় প্রতিনিধিত্ব করছেন, এখানে তার রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে, রাজনৈতিক শত্রুতা রয়েছে, তার বিরুদ্ধে আমরা জানি যে এই পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির যারা বিভিন্ন খুন খারাপির সাথে সম্পৃক্ত, তাদের হুমকি রয়েছে। সবকিছু শেষে তার বিরুদ্ধে মামলা হইতেই পারে। এরকম প্রিন্স ভাইয়ের বিরুদ্ধে অনেক মামলা রয়েছে, আমার বিরুদ্ধে বিরোধী থাকা অবস্থায় অনেক মামলা করেছেন। এই মামলা দিয়ে, হামলা দিয়ে, এগুলি দিয়ে মানে কাউকে ছোট করার চেষ্টা করা হতে পারে, কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা একটু ভিন্ন, যে তাকে কোনো এই কারাদণ্ড দেওয়া হয়েছে, কোনো কোনো অভিযোগ প্রমাণ করতে পেরেছে, কোনো জাস্টিস তাকে বিচার কার্য শেষ করে
তাকে দণ্ড দিয়েছেন, কিন্তু আমরা কিন্তু এইটাও দেখেছি বাংলাদেশে যে একটা রাজনৈতিক বৃহৎ রাজনৈতিক দলের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি দণ্ডিত হয়েছেন। আমরা এও দেখেছি যে দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করে দিয়েছে, সেই টাকা ফিরে এসেছে, তার নাম তারেক রহমান, অভিযুক্ত ব্যক্তি, এবং তার সাজাপ্রাপ্ত আসামি হয়ে তিনি দেশের বাইরে পালিয়ে বেড়াচ্ছেন। তিনি বলেন প্রধানমন্ত্রী যে কথাগুলি বলেছেন এটা ঠিক হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে কি আপনারা থ্রেট মনে করেন কিনা মন্তব্য না, আমি সেটি উত্তর দিচ্ছি। তারেক রহমান রাজনৈতিকভাবে নয়, এদেশে কারাদণ্ডিত একজন আসামি হিসাবে তাকে এই দেশের প্রধানমন্ত্রী হিসাবে তাকে ফিরিয়ে আনা তার নৈতিক দায়িত্ব। এটা বাংলাদেশের আইন আদালত থেকে কিন্তু প্রশ্ন জাগে যে আসামি লুকিয়ে আছেন কেন, সরকারের নৈতিক দায়িত্ব রয়েছে, নৈতিক দায়িত্ববোধ থেকে তিনি কথা বলেছেন। এটাকে যদি রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন মনে করেন তাহলে মনে রাখতে হবে একজন রাজনৈতিক দলের নেতা এই সকল অপকর্মের সাথে সম্পৃক্ত থাকলে সরকার যদি সজাগ থাকে তাহলে কথা শুনতে। ছোট্ট করে একবার কে যে আপনি বলছিলেন যে আওয়ামী লীগ ব্যবস্থা নেয়, কিন্তু মন্তব্যটা হলো যে লোক দেখানো তদন্ত, দিন শেষে তো কোনো ব্যবস্থা হয় না। কোনটার ব্যবস্থা হয়নি আপনি বলেন, যেখানে সত্যতা পাবে। আপনি কি মনে করেন যে আপনার বিরুদ্ধে এখন একটা অভিযোগ হবে, এই অভিযোগের তদন্ত শেষে আপনি নির্দোষ, আপনি এই আপনার যথেষ্ট ওই আপনার পক্ষে রায় রয়েছে, জনগণের সমর্থন রয়েছে, অন্যায় কাজে আপনাকে খুঁজে পাওয়া যায়নি, জোর করে আপনার বিরুদ্ধে চার্জশিট দিবে, অভিযুক্ত করবে? এটা যদি চায় তাহলে সেই রাজনীতি আওয়ামী লীগ করে না। আওয়ামী লীগ সৎ, নির্ভীক এবং সামাজিক সুরক্ষা এবং কল্যাণমুখী রাষ্ট্র গঠনের সহায়ক শক্তি হিসাবে কাজ করে, যার কারণে যথাযথ যত্রতত্র কাউকে গ্রেপ্তার করা, মামলা দেওয়া আওয়ামী লীগের কাজ নয়। আওয়ামী লীগ যা করছেন যথাযথভাবে করছেন, সাংবিধানিকভাবে করছেন। আপনাকে একটা কথা আমরা বলতে হয়, আজকে এই সুরঞ্জিত সেনগুপ্ত আমাদের মাঝে নেই, কিন্তু তার রাজনৈতিক জীবন আলেখ্য সবাই কিন্তু আমরা জানি। তার এপিএস 70 লক্ষ, সর্বশেষ আমরা শুনেছি 35 লক্ষ টাকা তার গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। সেই কারণে তার মন্ত্রিত্ব গিয়েছিলেন, সে কারণে তিনি দীর্ঘদিন আপনি জানেন রাজনৈতিকভাবে আওয়ামী লীগ থেকে দূরে সরে যেতে হয়েছিল। তার শেষ জীবনটা কিভাবে কেটেছে আপনারা দেখেছেন। আওয়ামী লীগ কিন্তু ব্যবস্থা নিয়েছেন, কিন্তু লক্ষ কোটি কোটি টাকা যারা বিদেশে পাচার করে দিয়ে রাজনীতি করে দলের চেয়ারপারসন সেজে বসে থাকে, সেটা কেমন রাজনীতি? জি, সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, যে সেটা কেমন রাজনীতি? আমি এর তীব্র প্রতিবাদ জানাই। তিনি আমাদের দলের ভারপ্রাপ্ত, আমাদের চেয়ারম্যান বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্পর্কে যে কথাগুলো বললেন এগুলো একেবারেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং মিথ্যা বানোয়াট ভিত্তিহীন। এখানে বেগম খালেদা জিয়াকে যে দণ্ডিত করা হয়েছে একটি মিথ্যা মামলায় ফরমায়েশি রায় দিয়ে তাকে দণ্ডিত করে তাকে রাজনীতি এবং নির্বাচন থেকে নির্বাসনে পাঠিয়ে এবং এখন একটা তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা, যে তার মানে অত্যন্ত অসুস্থ, তার সুচিকিৎসার জন্য তার ডাক্তাররা তাকে বিদেশে চিকিৎসা করানোর কথা বলছে, সরকার সেখানে অনুমতি দিচ্ছে না, না দিয়ে তাকে এখানে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ধাবিত করছে। এটা রাজনৈতিক একটা হত্যাকাণ্ড হবে, আল্লাহ না করুক যদি এরকম কিছু একটা হয়ে যায়, এবং পুরো দায় আওয়ামী লীগকে বহন করতে হবে। তারেক রহমানের বিরুদ্ধে কথা বলেছে যে তারেক রহমান কেন আজকে দেখেন পুরো জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য ওনারা একটা মানে প্রজেক্ট নিয়ে আগাচ্ছে। জিয়াউর রহমানের নাম শুনলে ওনারা ঘুম থেকে জেগে উঠে, কেন ওনার মৃত্যুর এতদিন পরেও কেন জিয়াউর রহমানকে তারা প্রতিহিংসার রাজনীতির মধ্যে ফেলছেন? কারণ জিয়াউর রহমানের রাজনীতি এখনো জনগণের মধ্যে উপজীব্য বলেই তারা কিন্তু এই কাজগুলি করছে। তারেক রহমান আজকে এই যে তারেক রহমানের বিরুদ্ধে যে কথা বলছে, আজকে তারেক রহমান এই দেশে ডান বাম মধ্যপন্থী সকল দলকে ঐক্যবদ্ধ করে এই দুঃশাসনের বিরুদ্ধে, এই কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে, এই আধিপত্যবাদী আপনার দোসরদের শাসনের বিরুদ্ধে আপনারা সবাইকে ঐক্যবদ্ধ করে আপনার রাজনীতিতে নিয়ে আসছেন। এই জন্যই তারা থ্রেট মনে করে। এই জন্যই আজকে শেখ হাসিনা উনি নিজেকে বলেন যে উনি মানে অনেক সবার উপরে, আওয়ামী লীগের নেতারাও তাকে বলেন সবার উপরে। তার কি সেই কথায় শব্দ চয়নে সেটি কি প্রমাণ হয়? কখনো সেটা প্রমাণ হয় না। আজকে তারেক রহমানের বিরুদ্ধে এসব কথা বলে তারা জনগণকে যেরকম বিভ্রান্ত করতে চায় এবং নিজেদের যে দোষ এটা তারা আড়াল করতে চায়। তারেক রহমান বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ,
অবিচ্ছেদ্য অংশ। তাকে কোনো ষড়যন্ত্র করে, কোনো চক্রান্ত করে তাকে রাজনীতি থেকে দূরে রাখা যাবে না। আপনারা বলছেন যে দিন শেষে কোনো ব্যবস্থা হয় না। নজরুল ইসলাম বাবু বলছিলেন যদি একজন নির্দোষ হন তাকে কি জোর করে তদন্তে যেটা বের হবে। মরহুম সুরঞ্জিত সেনগুপ্ত সম্পর্কে বললেন, সুরঞ্জিত সেনগুপ্তের সাথে আমারও ভালো সম্পর্ক ছিল, কিন্তু আজকে যখন তার বিরুদ্ধে অভিযোগটা আসলো, তার বিরুদ্ধে অভিযোগ আপনারাও সাংবাদিকরাও লিখেছেন এক সময়, সেই সময় তিনি কালো বিড়াল ধরতে যাচ্ছিলেন, সেই কালো বিড়াল কিন্তু তার ধরা হলো না। তিনি বরঞ্চ দুদকে তার বিষয়গুলো যখন গেল, তাকে সাদা বিড়াল হিসাবে তাকে নিয়ে আসা হলো, ওই যে সার্টিফিকেট দিয়ে। তো এরকম তো আওয়ামী লীগের বহু লোক, বহু এমপি এরকম গেছে। আমাদের সময়ে আমাদের একজন সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, তার বিরুদ্ধে একটি তখন ক্ষমতাসীন দলের এমপি, তার বিরুদ্ধে অভিযোগ গেছে প্রধানমন্ত্রীর কাছে, বেগম খালেদা জিয়ার কাছে, যে ওনার কোনো লোকজন কোনো একটা শিক্ষা ভবনের কোনো টেন্ডারের সাথে জড়িত ছিল। ওই দিনই প্রধানমন্ত্রী নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়, এমপি থাকা অবস্থায় গ্রেপ্তার করে তাকে জেলে যেতে হয়েছে। তা আমরা বিচার করি না তা না, আমাদের আমলে দুর্নীতি বা এই মহামারী আকারে ছিল না। ওনাদের লোকজন যেভাবে ওনাদের জোটের নেতারা এখন বলছেন বয়সের ভারে উনি নুজ্জ, দিলীপ বড়ুয়ার কথা বলছেন, উনি কখন কি বলে ফেলেছেন। তো ওনাদের শুধু দিলীপ বড়ুয়া কেন, বহু আওয়ামী লীগের নেতা, সিনিয়র নেতারা এইসব কথা বলেন, তাদের এই দুর্নীতির দায় তারা নিতে চায় না, জোটের নেতারা বলে। তো দিলীপ বড়ুয়া বলছেন 80% এমপি, কত বড় কথা। এর প্রমাণের দায়িত্ব তারা যে চোরা কারবারি না, এটা প্রমাণের দায়িত্ব এখন আওয়ামী লীগের। আজকে চতুর জায়গায়, আমাদের বাড়ি তো সীমান্ত এলাকায়, আমরা তো জানি যে ওই এলাকার যে চোরা কারবারি হচ্ছে, চিনি আসছে, কারা কারা এটার সাথে জড়িত, কারা কারা জড়িত, সকলে জড়িত, কিন্তু কেউ এটা প্রতিবাদ করে না বা বলে না কেন, ভয়ে বলে না। আজকে এটা বাস্তবতা। আজকে তারেক রহমানের কথা আমি ফিরে আসি, উনি যেভাবে মানে কেন তারেক রহমানের প্রতি উনি রাগান্বিত, উনি বলেছেন যে তার একমাত্র কাজ, প্রধানমন্ত্রীর নাকি একমাত্র কাজ যে তারেক রহমানকে দেশে এনে বিচারের ইয়ে করে নিয়ে আসা, এটা বলেছে। আমি কোট আমি আপনি যদি বলেন আমি পড়ে শোনাতে পারি, আমি নিজে পড়ে আসছি। দেশে আজকে অর্থনৈতিক সংকট, ডলার সংকট, অর্থনৈতিক খাদের কিনারায়, আপনার রিজার্ভ আপনার দিন দিন নেমে যাচ্ছে, আপনার দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে, জনগণ আজকে কর্মহীন হয়ে পড়ছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা, ঘরে ঘরে বোবা কান্না। সেটা মানে সেখান থেকে উত্তরণের কাজ প্রধানমন্ত্রীর 1 নম্বর প্রধান কাজ হয় না। প্রধান কাজ কি? তার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করা, যে তারেক রহমান সকল দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশে একটা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি নেতৃত্ব দিচ্ছেন। সেই জন্য তাকে ধরে নিয়ে এসে তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসবে। এইটাই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি, এটাই হলো আওয়ামী লীগের রাজনীতি। আজকে দেশের সমস্যা তাদের কাছে বড় সমস্যা নয়, জনগণের সমস্যা বড় সমস্যা নয়, রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মমভাবে দমন করাই হচ্ছে তার কাছে একমাত্র। বাবু, এই যে আওয়ামী লীগের এখন আসলে প্রধান কাজটা কি এই যে দেশে এত সমস্যা সংকট? আমি প্রিন্স ভাইকে বলবো যে ওনার দৃষ্টিকোণ থেকে যদি একটু ভালো করে চিন্তা করলে তিনি নিজেই বুঝতে পারবেন, দেশ থেকে পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি দম্ভ করে আজকে দেশের ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে ওই আপনি জানেন যে এই স্বাধীনতা বিরোধী শক্তি, ওই মৌলবাদী জামাত এবং বোমাবাস আতঙ্কগ্রস্ত ওই বঙ্গবন্ধুর কন্যাকে জেনেট হামলাকারীরা আজকে ঐক্যবদ্ধ হয়ে দেশে কিন্তু একটা নতুন ষড়যন্ত্রের জাল পাচ্ছেন, যেটা দেশে বিদেশে থেকে ষড়যন্ত্র করে নানামুখী ষড়যন্ত্র করে ইউটিউবে ছেড়ে দিচ্ছেন, দেশের ভাবমূর্তি নষ্ট করছেন। একজন পলাতক আসামি এমনিতেই কিন্তু দেশদ্রোহী। তো একটা দেশদ্রোহী মানুষ দেশের বিদেশে পড়ে থেকে নানান কথা ছড়াবেন এবং বিভ্রান্ত ছড়াবেন, দেশকে ধ্বংসের মুখোমুখি করার চেষ্টা করবেন। একসময় এই সারা দেশে যারা বোমাবাজি করেছে, যারা চাঁদাবাজি করেছে, যারা মাস্তানি করেছে, যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, তাদের নিয়ে প্রধানমন্ত্রী কথা বলতে পারবেন না, এটা মনে হয় ঠিক নয়। এটা এদেশের 72% জনগণ শেখ হাসিনার প্রতি আস্থা রাখেন এবং এদেশের শুধু মানুষ নয়, সারা বিশ্বে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার একটা আলাদা ভাবমূর্তি গড়ে উঠেছে। সুতরাং আজকে এদেশের একজন নাগরিক দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে একটা রাজনৈতিক দলের ছত্রছায়ায়
যখন তখন যাতা বলবেন, এটা বাংলার জনগণ যে প্রশ্নটা তিনি রাখতে চাচ্ছেন যে এই বাস্তবতা আওয়ামী লীগের প্রধান কাজ কি হওয়া উচিত ছিল আর কি হচ্ছে, এই যে অর্থনীতি আওয়ামী লীগের কাজ যেটা হচ্ছে সেটাই, যার কারণে আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থা আছে। জনাব প্রিন্স ভাই যেটা বললেন সেইটা আওয়ামী লীগের প্রেসক্রিপশন না। আওয়ামী লীগের প্রেসক্রিপশন হলো উন্নয়নের মাইল ফলক বসানো, দেশের এই 20 কোটি মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের যোগান দেওয়া এবং দেশের প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা, গণতন্ত্রকে এগিয়ে নেওয়া। যারা গণতন্ত্রের ধ্বংসকারী, যারা নির্বাচনে অংশগ্রহণ করেন না, দেশের মানুষের প্রতি ভালোবাসা নেই, যারা নির্বাচন আসলেই খুন আর বোমাবাজ আর আতঙ্ক ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে, নিজেরা নির্বাচনে অংশগ্রহণ করতে ভয় পায়, সেই সকল রাজনৈতিক দল থেকে বাংলাদেশকে নিশ্চয়ই শিক্ষা নিতে হবে না। বাংলাদেশকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আজকে তৃণমূলের নেতা কর্মীর সমন্বয়ে গড়ে ওঠা আওয়ামী লীগ যথাযথ সিদ্ধান্ত নিচ্ছেন, যার কারণে এদেশের মানুষ এখন লেখাপড়া শিখছে, স্কুল কলেজগুলি শান্তিতে চলছে, দেশে অস্ত্রবাদ মাস্তানদের দৌরাত্ম্য কমে গিয়েছে, এদেশের মানুষ আজকে নতুন স্বপ্ন দেখছে, এদেশের প্রতিটি মানুষের অধিকার আজকে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। আজকে এই দেশকে দণ্ডবন্ধ করার কোন শত্রুপক্ষ হিসাবে রাজনৈতিক দল দাঁড়ানোর কোন সুযোগ আছে বলে আমি মনে করি না। আমি মনে করি অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশকে আলোকিত করেছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার শাসন। আজকে ফ্লাইওভার থেকে শুরু করে মেট্রো রেল পর্যন্ত চলে এসেছে বাংলাদেশে। এই যে বাংলাদেশের এই মানুষের চাওয়া পাওয়া প্রত্যাশা, পদ্মা সেতু সবকিছু করে জনগণের ম্যান্ডেট নিয়ে আছেন বাংলাদেশের এই একমাত্র রাজনৈতিক দল যেটা জনগণের কথা ভাবেন, আওয়ামী লীগ। সুতরাং সেই আওয়ামী লীগকে প্রিন্স ভাইরা যতই গলা ফাটিয়ে চিৎকার করে জনগণের সামনে দোষারোপ করার চেষ্টা করুক না কেন, এদেশের মানুষ কিন্তু বুঝে ফেলেছেন জনগণের বন্ধু। এদেশের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ধার খুলে দেওয়ার একমাত্র দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের উপর মানুষের আস্থা এবং জনগণের ভালোবাসা আছে বলেই তাদের কথিত আন্দোলন ব্যর্থ হচ্ছে এবং আগামী দিনে যে বড় বড় কথা বলবেন সেইটা কিন্তু জি অনুষ্ঠানের একেবারে শেষে আর কোনোদিন সুযোগ দেওয়া হবে না। লুটপাটে এমন ভাবে নিমজ্জিত হয়েছে, উনি অনেক কথা বলেন। আমি ছোট্ট একটা নিউজ বলি, গত পরশুদিন পত্রিকায় এসছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের 2 ছেলেকে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। কিভাবে অস্ত্র ঠেকিয়ে একজন বিজনেসম্যানকে এই বিশ্ববিদ্যালয়ের মাঠে নিয়ে তার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নিয়ে কিভাবে টাকা নিয়েছে, এটা সব স্তরে পত্রিকা এসছে। এটাই তো আওয়ামী লীগ সারা বাংলাদেশে। আজকে আওয়ামী লীগের নামে আওয়ামী লীগ তো নাই, আজকে আওয়ামী লীগ হাইব্রিড আওয়ামী লীগে পরিণত। ওনার নেতা ওবায়দুল কাদের তো প্রায় প্রতিদিনই বলেন এসব কথা। আর যে কথাগুলো বললেন যে ওনাদের কি কাজ, আজকে যে দেশকে কোন জায়গায় নিয়ে গেছে, এখান থেকে উদ্ধার কিন্তু আওয়ামী লীগের এক নম্বর। উনি নির্বাচনের কথা বলেন, এই যে উপজেলা নির্বাচন প্রহসন ক্রেন দিয়েও তো আপনার ভোটার টেনে আনতে পারছে না। ওনারা বলছেন যে কি ধান কাটার জন্য ভোটার আসে না, গরমের জন্য ভোটার আসে না। তো 7 জানুয়ারি যে নির্বাচন হলো সেখানে বলেছেন তীব্র শীত ছিল এই জন্য ভোটার আসে না। কিন্তু আসল কথা হচ্ছে মানুষ ওনাদের নির্বাচনী ব্যবস্থা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু মানুষ তো আওয়ামী লীগে আস্থা আছে। আওয়ামী লীগে যদি আস্থাই থাকতো, আমি বাবু ভাইকে বলবো দয়া করে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন নিয়ে সেই চ্যালেঞ্জটা নিয়ে দেখেন। জনগণ দুজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, নিউজ এন্ড ভিউজ আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।